বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। ঢাকা কলেজ পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি রুনা নাসরিন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। আজকে তোমাদের আমি পাওয়ার অফ টেস্ট এবং মনোটোন লাইকলিহুড রেশিও টেস্ট এটা নিয়ে একটু কথা বলবো। এর আগে আমরা বিসিআর বা বেস ক্রিটিক্যাল রিজন নিয়ে কাজ করেছি এবং সেই সংক্রান্ত কিছু ম্যাথও করেছি। তো আজকে আমরা একটু সেটাও পিছন ফিরে দেখে আসব, কেন বিসিআরটাকে ওয়ানটেল টেস্ট, ওয়ানটেল এরিয়াটা হয় আর কি, কেন বিসিআরটা ওয়ানটেল এক্সিস্ট করে সেটাও আমরা একটু দেখব। তো চলো যাই, আমরা আমাদের স্লাইডে ফিরে যাই। প্রথমে আমরা দেখব যেটা, হোয়াই ডাজ সাচ বিসিআর এক্সিস্ট ইন ওয়ান টেল এরিয়া, এক্সপ্লেইন। তার মানে হচ্ছে আমাদেরকে এই বিসিআরটা আমরা গত ক্লাসে যখন করেছি তখন আমরা দেখেছি যে এটা কিন্তু ওয়ান টেল এরিয়াটা এক্সিস্ট করে। তো আজকে একটু দেখি আমরা কেন সেটা আসলে ওয়ান টেল এরিয়া। আমরা দেখেছি যে এটা আইদার গ্রেটার দেন অর লেস দেন এরকম একটা বিষয় ছিল। তো আমরা একটু দেখি যে কেন এটা এই ওয়ান টেল এটা এক্সিস্ট করে। ঠিক আছে, চলো দেখি। দ্য টার্ম বিসিআর ইজ রিলেটেড টু টেস্টিং সিম্পল নাল হাইপোথিসিস এগেনস্ট সিম্পল অল্টারনেটিভ হাইপোথিসিস। এটা আমরা জানি, কারণ বেস ক্রিটিক্যাল রিজিয়নটা আমরা আগেই বলেছি ডেফিনেশনে যে এটা নাল হাইপোথিসিসটা কেমন হবে, নালও হবে সিম্পল এবং অল্টারনেটিভটাও হবে সিম্পল। কারণ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কীরকম হচ্ছে এটা, আমাদের এখানে দেখো, এখানে একটা স্পেসিফিক ভ্যালু, তার মানে হচ্ছে নালটা আমাদের সিম্পল, এটা গ্রেটার দেন অথবা লেস দেন এরকম কিছু নাই। সুতরাং এটাকে আমরা একটা সিম্পল নাল বলতে পারি। আবার একইভাবে এখানেও কিন্তু দেখো থিটা ইজ ইকুয়াল টু থিটা 1, তার মানে এখানেও কিন্তু একটা স্পেসিফিক ভ্যালু আছে যেখানে আমরা বলতে পারি যে এটাও কিন্তু সিম্পল অল্টারনেটিভ। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের এই যে বিসিআরটা এক্সিস্ট করে কখন, যখন আমাদের সিম্পল নাল এবং সিম্পল অল্টারনেটিভ হয়, তখনই আমরা আসলে এই বেস ক্রিটিক্যাল রিজনটা পেয়ে থাকি। তো এখানে আমাদের দেখো থিটা 1 ইজ আইদার গ্রেটার দেন অর লেস দেন থিটা নট। এখানে এই যে থিটা 1টা এইটা এমন হতে পারে যে এই থিটা নটের চেয়ে বড়ও হতে পারে, থিটা নটের চেয়ে ছোটও হতে পারে, লেস দেন অথবা গ্রেটার দেন হতে পারে, কিন্তু এখানে না। অর্থাৎ এই যে টেস্ট করতে বলছি এখানে গ্রেটার দেন লেস দেন হবে না, এই ভ্যালুটা গ্রেটার দেন অথবা লেস দেন হতে পারে। অর্থাৎ থিটা 1টা এই ভ্যালুটা ধরো এখানে 30 হলো, এটা 35 হতে পারে অথবা 20 হতে পারে। তাহলে সেইখানেও আমরা দেখলাম যে এটা একটা স্পেসিফিক ভ্যালু। সো আমাদের ইনইকুয়ালিটিটা আমরা জানি, এল নট এক্স ডিভাইডেড বাই L1 এক্স লেস দেন ইকুয়াল টু কে, এটা আমরা বিসিআর থেকে পেয়েছি ফর ইচ এক্স বিলঙ্গিং টু দ্য বিসিআর বা বেস ক্রিটিক্যাল রিজন ডাব্লিউ। ঠিক আছে, তাহলে এই এক্সটা আমাদের কোথায় থাকছে, বিসিআর বা বেস ক্রিটিক্যাল রিজনটা বিলং করছে। যখন when is manipulated reduced to an equivalent inequality either less than equal to or greater than equal to type, because for any given h naught k depends on theta 1 and alpha। তার মানে হচ্ছে কি, আমাদের যখন আমরা আসলে এটাকে কাজে আমরা ইউজ করি তখন আমাদের এই যে ইনইকুয়ালিটিটাকে আমরা হয় আইদার লেস দেন ইকুয়াল টু করি অথবা গ্রেটার দেন ইকুয়াল টু করি। কেন? কারণ আমার এই যে এইচ নটটা যেটা দেয়া আছে নাল হাইপোথিসিস, সেখানে আমাদের দেখো কেটা ডিপেন্ড করছে কিসের উপর, থিটা 1 এবং আলফার উপর। এই থিটা 1 এবং আলফার উপর কেটা ডিপেন্ড করে বলেই আমাদের ইনইকুয়ালিটিটা আইদার গ্রেটার দেন অর লেস দেনে আমরা এটাকে রিডিউস করে নিই। Thus, we can get either t less than equal to k1 or t greater than equal to k2. k2 আরেকটা ভ্যালু, পজিটিভ ভ্যালু।
এবং K1 আমরা আরেকটা পজিটিভ ভ্যালু, অর্থাৎ এইখানে যে ভ্যালুটা সেটাই আমরা একটাকে আমরা K1 দিয়ে ডিফাইন করছি, আরেকটাকে K2 দিয়ে ডিফাইন করছি। তাহলে আমরা কি পাই, হয় টি যেটা আমাদের স্ট্যাটিস্টিক যেটা, অথবা এটাকে আমরা সাম অফ এক্সাই যেটা, সেটাকে আমরা টি দিয়ে বলছি, টি লেস দেন ইকুয়াল টু K1 অর টি গ্রেটার দেন ইকুয়াল টু K1, যেখানে আমাদের K1 এবং K2 আমরা বের করি কিভাবে, এটা আমরাও এর আগেও করেছি। আলফা ইজ ইকুয়াল টু পি অফ টি লেস দেন ইকুয়াল টু K1 গিভেন H0, এটা আমরা জানি। যখন আমাদের আসলে লেফট টেইল হয় তখন আমরা এটাকে এইভাবে আলফাটাকে ডিফাইন করে থাকি, এবং এখান থেকে আমরা কেটাকে বের করে নিয়ে আসতে পারি, অর্থাৎ ডিটারমাইন করতে পারি। অথবা আমরা আলফাটাকে আরেকভাবে বলতে পারি, রাইট টেল টেস্টে যখন হবে তখন আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারি পি অফ টি গ্রেটার দেন ইকুয়াল টু K2 গিভেন H0, অর্থাৎ H0 যখন ট্রু তখন এই অবজারভেশনগুলো যদি আমার গ্রেটার দেন ইকুয়াল টু K2 হয়, K2 হচ্ছে আসলে আমাদের কি একটা পজিটিভ ভ্যালু, যেটা অ্যাকচুয়ালি যদি এটাকে তোমাদের এইভাবে দেখাই, ধরো আমাদের এরকম যদি আমরা একটা ডিফাইন করি, এইখানে ধরো এখানে 1.96 একটা ভ্যালু আছে, ঠিক আছে। আমরা জানি যে এটা এদিকেও হতে পারে, আইদার এদিকেও হতে পারে, ঠিক আছে, মাইনাস এদিকেও হতে পারে 1.96, তার মানে হচ্ছে এখানে 96, তাহলে এটা মাঝখানে হচ্ছে আমাদের 0। তাহলে আমাদের এই যে অবজারভেশনগুলো, আলফা কাকে বলি আমরা, আলফা বলি যখন আমার H0 ট্রু হওয়া সত্ত্বেও আমার অবজারভেশনগুলো কোথায় পড়ছে, দেখো এই K2 মানেই হচ্ছে কি 1.96, ঠিক আছে। তো 1.96 অথবা তার চেয়ে বেশি, অর্থাৎ অবজারভেশনগুলো হয় এই পয়েন্টে পড়বে অথবা এই পয়েন্টে পড়বে। তো যদি নাল হাইপোথিসিস ট্রু হয়, তাহলে যদি আমার এই জায়গাটায় এসে, এটা আমার কোন রিজিয়নটা, এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমার রিজেকশন রিজিয়নটা, তো এখানে যদি পড়ে তা আমার হাইপোথিসিসটা কি হয়ে যাবে, মানে আমার ডিসিশনটা কি হয়ে যাবে, এরর হয়ে যাবে। এই এররের প্রবাবিলিটিকেই আমরা ডিফাইন করেছিলাম আলফা দিয়ে, এবং সেটাই আমরা এখানে লিখেছি, এটা হচ্ছে আলফা। সো আলফা ইজ ইকুয়াল টু পি অফ টি, টি মানে হচ্ছে সাম অফ এক্সাই, অথবা যে অবজারভেশনগুলো যেটা সেটাও বলতে পারো, এই টেস্ট স্ট্যাটিস্টিক যেটা, এই ভ্যালুগুলো যদি আমার K2 সমান অথবা তার চেয়ে বেশি যেটা হয়, যখন আমার হাইপোথিসিসটা নালটা ট্রু, তা হওয়া সত্ত্বেও, নাল ট্রু হলে আমাদের কোথায় পড়ার কথা ছিল, এখানে আমি একটু লেজারটা নিয়ে নিই, দেখো নাল ট্রু যেহেতু, তখন আমার অবজারভেশনগুলো এই জায়গায় পড়ার কথা ছিল, অর্থাৎ অ্যাকসেপ্টেড রিজিয়নে পড়ার কথা ছিল, না হয়ে আমার কি হলো গ্রেটার দেন ইকুয়াল টু K2টাকে আমরা যে কোনো একটা পজিটিভ ভ্যালু চিন্তা করছি, যেটা আসলে আমাদের এই যে এখানকার যে ভ্যালুগুলো সেটা, যেটা দ্যাট মিনস যেটা ক্রিটিক্যাল ভ্যালুটা আর কি। তো সেই ভ্যালু অথবা তার চেয়ে যদি বেশি হয়, তখন আমরা এর যে প্রবাবিলিটি হবে সেটাকে আমরা বলছি আলফা দিয়ে। তো এটা হচ্ছে গ্রেটার দেন হলে আমাদের এটা এই সাইডে, রাইট সাইডে আমরা কনসিডার করছি, আর ঠিক একইভাবে আলফাটাকে যখন আমরা লেফট টেইলে কনসিডার করছি, তখন আমরা বলি অবজারভেশনগুলো কি হবে, এইটা অথবা তার চেয়ে কম ভ্যালু। তো কম কোন দিকে, এদিকে পড়বে না কমগুলো, তাহলে এদিকে যদি পড়ে, অর্থাৎ লেস দেন ইকুয়াল টু K1, এটাকে আমরা K1 দিয়ে যদি ডিফাইন করি, তাহলে এই সাইডে যদি পড়ে, যখন আমার নালটা ট্রু, তখন আমরা এই প্রবাবিলিটি, এটাও তো অবশ্যই একটা ভুল ডিসিশন, কারণ আমার নালটা ট্রু হলে এখানে পড়ার কথা ছিল, কিন্তু না পড়ে এই সাইডে লেফট সাইডে পড়লো, তাহলে এই ভুলটাকে আমরা বলি টাইপ 1 এরর, বা এই ভুলের যে প্রবাবিলিটি সেটাকে আমরা বলি সাইজ অফ টেস্ট, অথবা প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর, অথবা সেটাকে আমরা আলফা বলি। সো আমরা এখান থেকে আসলে এর আগে আমরা কাজ করেছিলাম কিভাবে আমরা এখান থেকে এটাকে, কখনো তুমি এর আগে আমরা ল্যামডা দিয়েও প্রকাশ করেছি, ঠিক আছে। তো এখানে যেহেতু আমরা বিসিআর নিয়ে কাজ করছি, সেই কারণে আমরা এখানে কে দিয়ে ডিফাইন করলাম, কে এবং K1 K2 এটার ভ্যালুটা। তো এখান থেকে আমরা K1 K2টাকেও বের করে নিয়ে আসতে পারি কিভাবে, এই আলফা বা সাইজ অফ টেস্ট অথবা প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর, যে কোনোভাবেই তুমি এটাকে বলতে পারো এই সূত্রের মাধ্যমে। So the critical region lies either in the lower tail or in the upper tail of the sampling distribution of the test statistic T. তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই যে টেস্ট স্ট্যাটিস্টিক T যেটা, সেটা হয় আইদার কোথায় পড়ছে, রাইট টেলে পড়ছে অথবা লেফট টেলে পড়ছে, যার কারণে আমরা বলি যে বিসিআরটা আসলে কি হয়, ওয়ান টেল এক্সিস্ট করে, হয় রাইটে থাকে
না হয় লেফটে থাকে। সেই কারণেই বলা হয় যে বিসিআর এক্সিস্ট ইন ওয়ান টেইল এরিয়া, ইট ইজ মে বি রাইট অর মে বি লেফট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমরা একটু মোস্ট ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্ট কি সেটা একটু আমরা দেখি। ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্ট যেটা, সেটাতে আমরা কি বলছি যে একটা টেস্টিং স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস টেস্টিংয়ের ক্ষেত্রে a uniformly most powerful test is a hypothesis test which is greatest power among the all possible tests in given size alpha। তার মানে হচ্ছে আমাদের যে সাইজটা দেয়া থাকবে, ধরো আমাদের দুটো ইয়ের ক্ষেত্রে ক্রিটিক্যাল রিজনের ক্ষেত্রে আমাদের সাইজটা একই রকম, অর্থাৎ ভুলের মাত্রাটা আলফা। কিন্তু যদি দেখা যায় একটার ক্ষেত্রে আমার পাওয়ার অফ টেস্টটা হ্যাঁ, পাওয়ার অফ টেস্ট আমরা কাকে বলি, 1 মাইনাস বিটা, দ্যাট মিনস দিস ইজ দ্য কারেক্ট ডিসিশন। এটা যদি বেশি হয় অন্যগুলোর চেয়ে, দেখো অল পসিবল টেস্ট, অন্যগুলোর টেস্টের চেয়ে যদি আমার একটার পাওয়ারটা বেশি হয়, তাহলে সেটাকে আমরা বলি ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্ট। এবং ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্টটা আমরা কোথায় ইউজ করি, পিয়ারসন্স লেমাতেও করি, এলআরটি বা লাইকলিহুড রেশিও টেস্ট, এই দুটোর ক্ষেত্রেও আমরা সিম্পল যেই টেস্ট অফ হাইপোথিসিস যেটা, সেই ক্ষেত্রে আমরা করে থাকি। ঠিক আছে, তো আমরা এটাকে আরেকটু ডিসকাস করি এখানে, একদম যেভাবে আমরা ম্যাথমেটিক্যালি বলবো সেইভাবে আমরা বলি। দেখো, এ ক্রিটিক্যাল রিজন হ্যাভিং পাওয়ার greater than that of any other region of same size for the testing a null hypothesis, simple or not, against a composite alternative hypothesis is called a uniformly most powerful test। এখানে তোমরা যেই জিনিসগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করবা সেটা আমি একটু হাইলাইট করে দিচ্ছি। দেখো কি হবে, এ ক্রিটিক্যাল রিজন হ্যাভিং পাওয়ার, তার মানে হচ্ছে পাওয়ারটা আমার বেশি থাকবে কার চেয়ে, অন্য যে অন্য যে রিজিয়নগুলো আছে, আদার রিজিয়নের চেয়ে পাওয়ারটা বেশি থাকবে। পাওয়ার মানে হচ্ছে কিন্তু সঠিকতার মাত্রা, দ্যাট মিনস 1 মাইনাস বিটা। এটা কি, এটা হচ্ছে 1 মাইনাস বিটা। পাওয়ারটা আমরা জানি এটা কি 1 মাইনাস বিটা, তো বুঝে নিবা তোমরা, এটা আসলে একটু লেখাটা অন্যরকম হয়ে গেল। তাহলে আমরা বলছি কি যে পাওয়ারটা বেশি থাকবে অন্য রিজিয়নের চেয়ে, কিন্তু তাদের সেম সাইজ থাকবে। সেম সাইজ মানে কি, আলফাটা। ঠিক আছে, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে নাল হাইপোথিসিসটা আমার, দেখো বিসিআরে কিন্তু আমার কি ছিল, সিম্পল নাল ছিল, আর এখানে নাল হাইপোথিসিস সিম্পলও হতে পারে, কম্পোজিটও হতে পারে, আর এখানে এগেনস্টে কম্পোজিট অল্টারনেটিভ। ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই এখানে আমার যে ক্লুগুলো, আমি একটু দাঁড়াও একটু মুছে দিই, তারপরে হচ্ছে তোমাদের এটা মুছে দিয়ে কোনটা কি জিনিস আমি একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার আলফা, আর এটা হচ্ছে 1 মাইনাস বিটা, তাই না? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো যে আমাদের কি হচ্ছে, যে কি থাকবে, সাইজটা অর্থাৎ ভুলের মাত্রাটা সমান থাকবে, পাওয়ারটা থাকবে বেশি অন্য রিজিয়নের চেয়ে, এবং হাইপোথিসিস নাল হাইপোথিসিস যেটা, সেটা থাকবে সিম্পল অথবা কম্পোজিট, যে কোনোটাই হতে পারে, অল্টারনেটিভ হবে কম্পোজিট। তাহলে আমরা ওই ক্রিটিক্যাল রিজিয়নটাকে বলবো ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজিয়ন, এবং ওটার উপর বেস করে যে টেস্টটা হবে সেই টেস্টটাকে আমরা বলবো ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্ট। দ্যাট মিনস একটা ক্রিটিক্যাল রিজিয়নের যদি পাওয়ার অন্য রিজিয়নগুলোর চেয়ে বেশি হয়, কিন্তু তাদের সাইজটা সেম সাইজ একই, অর্থাৎ ভুলের মাত্রাটা যদি সমান থাকে, এবং হাইপোথিসিসটা সিম্পল হতে পারে, অল্টারনেটিভ হতে পারে, আর হচ্ছে হাইপোথিসিসটা সিম্পল হতে পারে অথবা কম্পোজিট হতে পারে, আর অল্টারনেটিভটা কম্পোজিট যদি হয়, তাহলে সেই রিজিয়নটাকে আমরা বলবো ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজিয়ন। অ্যান্ড এই রিজিয়নের উপর বেস করে যেই টেস্টটা হবে সেই টেস্টটাকে আমরা বলছি ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্ট। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি যদি আবার বলি, তাহলে দেখো এইভাবে আমরা মেনশন করতে পারি
let x1 x2 up to xn be a random sample of size n drawn from density function fx theta and let w denote a subset of a sample space. Then the critical region W is called uniformly most powerful test of size alpha for testing h naught theta is equal to theta naught against h1 theta naught is equal to theta 1. That means theta 1 naught is equal to theta naught. Jodi if p of x is in W given h1 is equal to alpha and number 2 হচ্ছে p of x is in W given h1 greater than equal to p of x is in W prime given h1. তাহলে দেখো এখানে আমরা যেই কথাগুলো বললাম এই কথাগুলোই আমরা এখানে কিন্তু ম্যাথমেটিক্যালি বললাম। সেটা হচ্ছে আমরা কতগুলো র্যান্ডম স্যাম্পল নিয়েছি, তার সাইজ হচ্ছে কত n সাইজের র্যান্ডম স্যাম্পল নিয়েছি, আমাদের ডেন্সিটি ফাংশনটা ছিল fx থিটা এবং আমরা w একটা ক্রিটিক্যাল রিজনকে ডিফাইন করলাম। এখানে কিন্তু চিন্তা করবা ক্রিটিক্যাল রিজন দুটো, একটা হচ্ছে w কে ডিফাইন করেছি আর একটা হচ্ছে w প্রাইমকে ডিফাইন করেছি। w এবং w প্রাইম এই দুটো রিজিয়নের জন্যই আমার সাইজটা কীরকম থাকবে, সাইজটা আলফা একই থাকবে, তবে পাওয়ারটা অর্থাৎ এই যে দেখো এটা হচ্ছে এটাও 1 মাইনাস বিটা, এটাও কিন্তু 1 মাইনাস বিটা, তাহলে এইটার ডাব্লিউ এর যেটা ক্রিটিক্যাল রিজন সেটার পাওয়ারটা যদি ডাব্লিউ প্রাইমের চেয়ে বড় হয় তখন আমরা এটাকে বলবো ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্ট। আবার এখানে একটু খেয়াল করে নিবা, সেটা হচ্ছে দেখো এখানে সিম্পল নাল দিয়েছি আমরা, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু কী দিয়েছি থিটা নট, আবার অল্টারনেটিভ দিয়েছি আমরা থিটা নট ইজ ইকুয়াল টু থিটা নট। তোমরা খেয়াল করবা যেটা সেটা হচ্ছে কখন আমরা এটাকে কম্পোজিট বলছি, যখন h1 হোক আর h0 হোক, যদি আমাদের নট ইজ ইকুয়াল টু হয়, গ্রেটার দেন হয়, লেস দেন হয়, তাহলে সেটা হয়ে যায় আমাদের কম্পোজিট। আর যদি এখানে একটা স্পেসিফিক ভ্যালু থাকতো যে থিটা 1 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে একটা ভ্যালু, হ্যাঁ থিটা 1 যদি থাকতো তাহলে আমরা এটাকে সিম্পল নাল অল্টারনেটিভ বলতাম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার সিম্পল নাল, আমাদের কিন্তু সিম্পল না হয়ে নালটা সিম্পল না হয়ে কম্পোজিটও হতে পারতো, যেমন আমরা এখানে থিটা গ্রেটার দেন থিটা নট এভাবেও বলতে পারতাম। আর অল্টারনেটিভটা আমার যদি কম্পোজিট হয় এবং আমাদের দুটোর ক্ষেত্রেই সাইজ অফ টেস্ট অথবা আলফা যদি সেম থাকে কিন্তু পাওয়ারটা যদি ডাব্লিউর পাওয়ারটা এই ডাব্লিউ প্রাইমের চেয়ে বড় হয় তখন আমরা ডাব্লিউটাকে বলবো কি ইউনিফর্মলি বেস্ট পাওয়ারফুল ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্ট। এইটার উপর বেস করে যেই টেস্টটা হবে সেটাকে আমরা বলবো ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্ট। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। এখন দেখো ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল আনবায়াস টেস্ট, কত ক্লাসে আমরা আনবায়াস টেস্ট নিয়েও কথা বলেছি, তাহলে আমরা একটু এটাকে দেখি কি a uniformly most powerful unbiased test is one which is at least as powerful as or more powerful than any other unbiased test of equal size with respect to all alternative hypotheses। তার মানে হচ্ছে কি আমাদের এখানে দেখো যে কোনো অল্টারনেটিভ ক্ষেত্রে অল্টারনেটিভ হাইপোথিসিসের ক্ষেত্রে সবগুলো অল্টারনেটিভ হাইপোথিসিসের ক্ষেত্রে যদি আমার এমন হয় যে কি কন্ডিশনটা থাকবে, দেখো আনবায়াস টেস্টই আমরা নিয়ে কাজ করব, যে ওই আনবায়াস টেস্টের পাওয়ারটা বেশি থাকবে কিন্তু সাইজটা সমান থাকবে। আমরা যদি দুটো আনবায়াস টেস্ট বা তিনটা আনবায়াস টেস্ট কনসিডার করে থাকি যে যাদের সাইজগুলো কিন্তু একই রকম ইকুয়াল সাইজ, কিন্তু তার মধ্যে একটার যদি মোর পাওয়ারফুল হয় তখন আমরা ওইটাকে দেখো আনবায়াস টেস্ট প্রথম কন্ডিশনটা কি যে আনবায়াস টেস্টটাকে আমরা মোস্ট পাওয়ারফুল আনবায়াস টেস্ট বলবো যখন তার সাইজটা সমান থাকবে অন্য যে টেস্টগুলো সেগুলোর চেয়ে, কিন্তু তার পাওয়ারটা আর অন্যগুলোর চেয়ে বেশি থাকবে, তখন সেটাকে আমরা বলবো ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল আনবায়াস টেস্ট। এটাকেও আমরা ম্যাথমেটিক্যালি বলি যদি দেখো phi is an unbiased test that means W is an unbiased critical region of size হচ্ছে আলফা, তাহলে W যদি আমরা একটা ক্রিটিক্যাল রিজিয়ন ধরে নেই যার সাইজ হচ্ছে আলফা, আমরা টেস্ট করতে চাই হচ্ছে h0 থিটা ইজ ইকুয়াল টু থিটা 1
এবং এই এগেনস্ট হচ্ছে h1 থিটা ইজ ইকুয়াল টু থিটা 1, দুটোর ক্ষেত্রেই সিম্পল। যদি আমার এমন হয় যে বোথ কেসে আমার হাইপোথিসিসটা সাইজ অফ টেস্টটা কি আলফা, আর এই ক্ষেত্রেও দেখো p of x is in greater than x is in w given h1, তার মানে এটি কি 1 মাইনাস বিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু আলফা, তার মানে পাওয়ার অফ টেস্ট ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইজ অফ টেস্ট। ঠিক আছে, এটা আমরা কিন্তু আমরা একটু প্রুফও করেছি বিসিআর এর পরে আমরা আনবায়াস টেস্টে এটা প্রুফ করেছি যে পাওয়ার অফ টেস্ট অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইজ অফ টেস্ট ফর অল থিটা 1 বিলঙ্গিং টু দ্য প্যারামিটার স্পেস, কারণ এখানে আমাদের থিটা 1টা কি ট্রু, ঠিক আছে, অল্টারনেটিভটা ট্রু। সো এই থিটা 1টা কোথায় থাকছে, প্যারামিটার স্পেসে থাকছে। তারপরে বলছে যে যদি ফাই প্রাইম, এটা তো আমরা ফাইয়ের ক্ষেত্রে এই কন্ডিশনগুলো চিন্তা করলাম যে ফাইকে আমরা একটা আনবায়াস টেস্ট বলছি, যার যেখানে আমরা নাল হাইপোথিসিস হচ্ছে আমাদের থিটা ইজ ইকুয়াল টু থিটা নট এবং অল্টারনেটিভ হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু থিটা 1 এবং তার কন্ডিশন হচ্ছে এই দুটো। এখন আমরা বলছি যে ফাই স্টার এটা আরেকটা টেস্ট যেখানে ডাব্লিউ বার হচ্ছে আমাদের আরেকটা ক্রিটিক্যাল রিজিয়ন। ফাইয়ের ক্ষেত্রে ক্রিটিক্যাল রিজিয়ন ধরেছি আমরা ডাব্লিউ, আর ফাই স্টারের ক্ষেত্রে আমরা ক্রিটিক্যাল রিজিয়ন ধরেছি ডাব্লিউ স্টার। এখন এই যে ক্রিটিক্যাল রিজিয়নটা মানে এটা এই দুটো কন্ডিশনই স্যাটিসফাই করবে, অর্থাৎ এই রিজিয়নের জন্য আলফাটা সেম থাকবে, পাওয়ার অফ টেস্টটাও গ্রেটার দেন সাইজ অফ টেস্ট হবে, এবং আরেকটা শর্ত জুড়ে থাকবে, সেটা হচ্ছে যে এটার পাওয়ার অফ টেস্টটা অর্থাৎ এই ডাব্লিউ এর যে ক্রিটিক্যাল রিজন সেটার পাওয়ার অফ টেস্টটা কি হবে, ডাব্লিউ স্টারের যে পাওয়ার অফ টেস্ট তার চেয়ে বেশি হবে। যদি এইটা হয় তাহলে আমরা বলবো যে ফাইটা হচ্ছে আমার ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল আনবায়াস টেস্ট। কারণ দেখো যে আমরা এই ফাইটাকে একটা আনবায়াস টেস্ট ধরেছি যার দুটো কন্ডিশন ছিল, এবং এখানে ক্রিটিক্যাল রিজন হচ্ছে ডাব্লিউ, আর ফাই স্টারকে আমরা আরেকটা আনবায়াস টেস্ট কনসিডার করছি যার ক্রিটিক্যাল রিজনটাকে আমরা ডাব্লিউ স্টার ধরছি। এই যে ফাই স্টার এই টেস্টের ক্ষেত্রেও এই দুটো শর্ত বহাল আছে, অর্থাৎ এই টেস্টের ফাই স্টারের ক্ষেত্রেও সাইজটা আলফা একই থাকবে, আগেরটার মতোই থাকবে, ফাইয়ের সমানই থাকবে, আর এক্ষেত্রেও সাইজ অফ পাওয়ার অফ টেস্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইজ অফ টেস্ট হবে। শুধু যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এই ফাই স্টারের পাওয়ারটা ফাইয়ের চেয়ে কম হবে, অর্থাৎ ফাইয়ের পাওয়ারটা, এই যে পাওয়ার দেখো, পাওয়ার মানে 1 মাইনাস বিটা, তাই না, পাওয়ার অফ টেস্ট মানে 1 মাইনাস বিটা, তার মানে অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রু, ঠিক আছে, এবং স্যাম্পল অবজারভেশনগুলো কোথায় পড়ছে, ক্রিটিক্যাল রিজনে পড়ছে। সো দিস ইজ দ্য ট্রু ডিসিশন। তো এই পাওয়ারটা যদি এই ফাই স্টারের পাওয়ারের চেয়ে বড় হয়, বেশি হয়, তাহলে আমরা এই ফাইটাকে বলবো ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল আনবায়াসড টেস্ট অফ সাইজ আলফা। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। এবার আসো আমরা একটু মনোটোন লাইকলিহুড রেশিও টেস্টটা কী জিনিস সেটা বুঝি। তো দেখো এখানে ইউএমপি টেস্ট বা ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্ট আমরা কখন করছি, যখন নাল এবং অল্টারনেটিভ বোথ আর কম্পাউন্ড, ঠিক আছে, মানে এরকম যদি হয় হাইপোথিসিসটা এইচ নট লেস দ্যান ইকুয়াল টু থিটা নট আর h1 গ্রেটার দেন থিটা নট। তো তাহলে এই যে আমি তোমাকে বলেছি স্পেসিফিক, কারণ আমরা একটু আগেই কিন্তু ইউএমপি টেস্টের ক্ষেত্রে বলেছিলাম সিম্পল নাল অর কম্পোজিট নাল, আর অল্টারনেটিভটা কম্পোজিট। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতেই পারি যে এই রকম কন্ডিশন যদি থাকে তাহলে আমরা বলি, এরকম যদি হয় তাহলে এটা কি প্রোভাইড করে, আন্ডারলাইং দ্য ডিস্ট্রিবিউশন এফএক্স পজেস প্রপার্টি কল মনোটোন লাইকলিহুড রেশিও। তাহলে এই কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে অ্যাকচুয়ালি সেটাকে আমরা তখন মনোটোন লাইকলিহুড রেশিও বলতে পারি। তো এটাকে যদি আমরা ডিফাইন করি, দেখো এ জয়েন্ট ডিস্ট্রিবিউশন এফএক্স হ্যাজ এ মনোটোন লাইকলিহুড রেশিও in statistic tx if for any two values of the parameter theta 1 and theta 2 with theta 1 less than theta naught, the ratio f theta 2x divided by f theta 1x depends on x only through tx, and this ratio is a non-decreasing function of tx. তার মানে হচ্ছে
যে আমরা একটা জয়েন্ট ডিস্ট্রিবিউশনকে যদি আমার একটা এফএক্স একটা জয়েন্ট ডিস্ট্রিবিউশন হয়, জয়েন্ট ডিস্ট্রিবিউশন এফএক্সের একটা জয়েন্ট ডিস্ট্রিবিউশনটাকে আমরা মনোটোন লাইকলিহুড রেশিও বলতে পারি ইন স্ট্যাটিস্টিক টিএক্স। তাহলে কখন বলবো? এটার ক্ষেত্রে দুটো প্যারামিটার থাকবে। আমার একটা হচ্ছে, যেহেতু আমার এখানে রেশিও আসবে, অবশ্যই আমার দুটো প্যারামিটার থাকবে, একটা θ1 আর একটা হচ্ছে θ2। শর্তটা হচ্ছে এখানে যে θ1 লেস দেন θ2 যদি হয়, ঠিক আছে, তার মানে θ2টা বড়। তাহলে তাই রেশিওটাকে আমরা কিভাবে ডিফাইন করছি এটা একটু দেখো। এফ θ2x ডিভাইডেড বাই এফ θ1x, এটা ডিপেন্ড করবে শুধুমাত্র এক্সের উপর, ডিপেন্ড অন এক্স অনলি থ্রু টিএক্স। টিএক্সের মাধ্যমে এক্সের উপর যদি শুধু ডিপেন্ড করে তাহলে, এবং এই যে রেশিওটা এটা যদি নন ডিক্রিজিং ফাংশন হয়, দেখো এইটা কি একটু খেয়াল করবা যে θ2 বাই θ1 যখন এই শর্তটা আসবে তখন যদি আমরা এরকম এইটা যদি নন ডিক্রিজিং হয়, আবারও বলছি যদি θ1 লেস দেন θ2 হয় তাহলে এই রেশিওটা যদি নন ডিক্রিজিং হয় তখন আমরা বলবো যে এটা মনোটোন রেশিও, লাইকলিহুড রেশিও ইন স্ট্যাটিস্টিক টিএক্স। এখানে তোমরা এইটা টিএক্স পড়ছো, এখানে কোথাও কোথাও দেখবা যে আমরা ডিএক্স দিয়েও ডিফাইন করে থাকি। সুতরাং এই সিম্বল নিয়ে কোনো টেনশনের কিছু নাই, তোমরা শুধু জিনিসটা দেখবা, ঠিক আছে। টিএক্সের জায়গায় আমরা এরপরে হয়তো ডিএক্স দিয়েও করব। আমরা এটাকে আরেকটু ডিফাইন করে দেখি। দেখো, এ রিয়েল প্যারামিটার ফ্যামিলি of densities fx is said to have a monotone likelihood ratio if there exists a real valued function dx। একটু আগে যে কথাটা বললাম যে tx ছিল, সেই tx এর জায়গায় আমরা এখানে dx বললাম, such that for every θ1 prime theta prime less than equal to theta double prime the likelihood function L θ1 x1 x2 up to xn অবজারভেশনগুলো এবং L theta double prime x1 x2 up to xn are distinct and the ratio, এই দুটো রেশিও যে একটু আগে যে রেশিওটা আমরা দেখিয়েছিলাম L θ1 x1 x2 up to xn and divided by হচ্ছে L theta double prime x1 x2 up to xn is either a non decreasing or non increasing function of dx। তো এখন যেহেতু আমরা এখানে কোথাও কিন্তু এই যে যদি এরকম হয় তাহলে এটা হতে পারে একটা এমন হতে পারে নন ডিক্রিজিং হতে পারে অথবা নন ইনক্রিজিং ফাংশন হতে পারে, তখন আমরা এটাকে মনোটোন লাইকলিহুড রেশিও বলবো, টেস্ট বলবো, ঠিক আছে। এখন আমি তোমাদের কিছু ক্লু এবং কিছু কন্ডিশন দেখাই যেখানে তোমরা দেখবা যে এটা আসলে মনোটোন ইনক্রিজিং হচ্ছে না ডিক্রিজিং হচ্ছে। এখন এই কন্ডিশনগুলো দেখো, যদি আমার হাইপোথিসিসটা এমন হয় যে হাইপোথিসিস থিটা লেস দেন ইকুয়াল টু থিটা নট আর ভার্সেস H1 থিটা গ্রেটার দেন থিটা নট, অথবা যদি এখানে দেখো এটা একটু খেয়াল করবা, এটা লেস দেন ইকুয়াল টু বলছি আর এখানে হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু থিটা নট, তার মানে এটা সিম্পল, এটা কম্পোজিট। আর এগেনস্ট হচ্ছে থিটা ইজ ইকুয়াল গ্রেটার দেন থিটা নট, এটা কম্পোজিট, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে ওই যে রেশিও যেটা একটু আগে আমরা বললাম এফ θ2 বা এক্স ডিভাইডেড বাই এফ θ1x, ওই রেশিওটাকে আমরা সি থিটা দিয়ে ডিফাইন করলাম। তাহলে সি থিটা ইজ এ মনোটোন ইনক্রিজিং ফাংশন হবে এবং সেক্ষেত্রে আমরা কি করব, রিজেক্ট H0 ইফ সাম অফ ডিএক্স গ্রেটার দেন ইকুয়াল টু কে। যদি এই সি থিটাটা মনোটোন ইনক্রিজিং ফাংশন হয় তাহলে আমরা হাইপোথিসিসটাকে কি করব, রিজেক্ট করব, কখন, যদি সাম অফ ডিএক্সআই গ্রেটার দেন ইকুয়াল টু কে হয়। সাবজেক্ট টু দ্য কন্ডিশন কি হবে, আলফা, অর্থাৎ কিভাবে আমরা বের করবো, আলফা পি সাম অফ ডিএক্সআই গ্রেটার দেন ইকুয়াল টু কে গিভেন H নট। আমরা এখান থেকে এটা বুঝতে পারবো যে সাম অফ ডিএক্সআই গ্রেটার দেন ইকুয়াল টু কে গিভেন হচ্ছে যখন আমাদের নাল হাইপোথিসিসটা ট্রু। তাহলে এটা দেখলাম আমরা যে এটা কীরকম হলো, আবার বলছি এটা মনোটোন ইনক্রিজিং ফাংশন যদি হয় রেশিওটা, তাহলে আমরা কি করব, হাইপোথিসিসটা রিজেক্ট করব, কখন, যদি সাম অফ ডিএক্সআই গ্রেটার দেন ইকুয়াল টু কে হয়। আর যদি এটা মনোটোন ডিক্রিজিং ফাংশন হয়, অর্থাৎ এটা হ্রাস পেতে থাকে, যদি এটা মনোটোন ডিক্রিজিং ফাংশন হয় তাহলে হাইপোথিসিসটাকে আমরা রিজেক্ট করব, কখন, সাম অফ ডিএক্সআই লেস দেন ইকুয়াল টু কে। আর ঠিক একইভাবে সাবজেক্ট টু দ্য কন্ডিশন আমরা কীভাবে বের করব, এটা আলফা ইজ ইকুয়াল টু P
পি অফ সাম অফ ডিএক্সআই লেস দেন ইকুয়াল টু কে গিভেন এইচ নট। অর্থাৎ হাইপোথিসিস নাল হাইপোথিসিস যখন ট্রু তখন ওই যে একটু আগে আমরা বললাম যে সাম অফ টি এক্স লেস দেন ইকুয়াল টু কে, অর্থাৎ অবজারভেশনগুলো কোথায় পড়বে, লেফট টেইলে পড়তে পারে, আর এটার ক্ষেত্রে আমরা কোথায় পড়ছে, রাইট টেইলে পড়ছে। ঠিক আছে, যদিও আমার হাইপোথিসিসটা ট্রু, তারপরেও এটা কোন রিজিয়নে পড়ছে, ক্রিটিক্যাল রিজিয়নে পড়ছে এবং সেটা রাইট সাইডে পড়ছে, আর এটার ক্ষেত্রে লেফট সাইডে পড়ছে। তো তাহলে ডিক্রিজিং যদি ফাংশন হয় তাহলে আমরা হাইপোথিসিসটা রিজেক্ট করব কখন, যদি সাম অফ ডিএক্সআই লেস দেন ইকুয়াল টু কে হয়। তো তোমরা কিন্তু এটা এই জিনিসগুলো একটু মনে রাখবে, কারণ আমরা যখন অঙ্ক করব তখন এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে। আবার দেখো কন্ডিশনটা, যদি একটু আগে আমরা দেখো আবারও বলছি, এটাতে আমরা কি দেখালাম, কোথায় আমাদের, এটাতে আমরা দেখালাম এ লেস দেন ইকুয়াল টু, তাই না? পরেরটাতে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কি হলো, গ্রেটার দেন ইকুয়াল টু। এটাতে আমাদের কি আসতেছে, গ্রেটার দেন ইকুয়াল টু, অল্টারনেটিভ হচ্ছে থিটা লেস দেন থিটা নট। আর আবার এরকমও হতে পারে, একই রকমভাবে আমরা বললাম যে ইউএমপিতে আমরা কিন্তু বলেছি ইউএমপি কখন, যখন আমার হাইপোথিসিসটা কীরকম হবে, সিম্পল অর কম্পোজিট। তাহলে এইখানে সিম্পল হলো, এখানে কম্পোজিট হলো, আর অল্টারনেটিভ আমরা কীরকম দিলাম, কম্পোজিট। এই ক্ষেত্রে দেখো যদি আমাদের সি নটটা অর্থাৎ ওই রেশিওটা যদি আমার মনোটোন ইনক্রিজিং ফাংশন হয় এই টেস্টের ক্ষেত্রে, তাহলে আমরা হাইপোথিসিসটাকে রিজেক্ট করব কখন, সাম অফ ডিএক্সআই লেস দ্যান ইজ ইকুয়াল টু কে সাবজেক্ট টু দ্য কন্ডিশন এটা। ঠিক আছে, আর যদি আমাদের সি থিটা দ্যাট মিনস ওই রেশিওটা মনোটোন ডিক্রিজিং ফাংশন হয়, তাহলে আমরা কি করব, হাইপোথিসিসটা রিজেক্ট করব কিভাবে, যদি আমাদের সাম অফ ডিএক্সআই গ্রেটার দেন ইকুয়াল টু কে হয়, আর সাবজেক্ট টু দ্য কন্ডিশন আলফা সমান পি অফ সাম অফ ডিএক্সআই গ্রেটার দেন ইকুয়াল টু কে গিভেন এইচ নট। এখন তোমাদের আমি এখানে একটু দেখিয়েছি আসলে কিভাবে এই যে মনোটোন ইনক্রিজিং এবং ডিক্রিজিংয়ের কথা বারবার বলছি, এটা আসলে কিভাবে হয়। যেমন ধরো আমরা থিটার ভ্যালুটা 0 এবং ইনফিনিটির মধ্যে আছে, ঠিক আছে, তাহলে এফ থিটাকে আমরা ধরে নিলাম এফ থিটা সমান 2 থিটা। তো এখন তুমি যদি থিটার মান বাড়াও তাহলে কি হবে, এফ থিটার মান বাড়তে থাকবে না? তো সুতরাং এটা কি হবে, বাড়তে থাকা মানেই হচ্ছে মনোটোন ইনক্রিজিং ফাংশন হবে। ঠিক আছে, মনোটোন ইনক্রিজিং ফাংশন বলতে পারি, অথবা এটাকে ডিক্রিজিং ফাংশনও বলতে পারি। আর যদি আমার ফাংশনটা এমন হয় এফ এক্স থিটা ইজ ইকুয়াল টু 1/θ, তাহলে দেখো এখানে যদি থিটার মান 2 দাও তাহলে এটা হাফ হচ্ছে, আর যদি 3 দাও 1/3 হচ্ছে। তার মানে যদি থিটার মান বাড়াই তাহলে আমার এই এফ এক্সের মান কি হচ্ছে, কমতে থাকছে। সুতরাং এটাকে হবে মনোটোন ডিক্রিজিং ফাংশন অথবা মনোটোন নন ইনক্রিজিং ফাংশন। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। এরপরে চলো আমরা একটা ম্যাথে যাই, এটা করে আমরা দেখি যে কিভাবে আমরা আসলে এটা বের করে থাকি। কনসিডার এ র্যান্ডম স্যাম্পল অফ সাইজ n ফ্রম বার্নৌলি ডিস্ট্রিবিউশন। তার প্যারামিটার হচ্ছে একটা 1, মিউ হচ্ছে 1, ভ্যারিয়েন্স হচ্ছে আমার থিটা। ঠিক আছে, সরি দুটো প্যারামিটার আমার, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে থিটা। ফাইন্ড ইউএমপি টেস্ট অফ সাইজ আলফা ফর টেস্টিং থিটা 1 থিটা লেস দেন ইকুয়াল টু থিটা নট এগেনস্ট অল্টারনেটিভ h1 থিটা গ্রেটার দেন থিটা নট। তাহলে আমাদের দেখো যে আমরা ধরে নিচ্ছি x1 x2 আপ টু xn হচ্ছে আমাদের র্যান্ডম স্যাম্পল অফ সাইজ n ফ্রম বার্নৌলি ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার 1 and থিটা। তাহলে তাদের ডেন্সিটি পিডিএফটা আমাদের প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা কি হচ্ছে, x এর এফ এক্স থিটা ইজ ইকুয়াল টু থিটা টু দি পাওয়ার এক্স 1 মাইনাস থিটা টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। এক্সের ভ্যালু হচ্ছে 0 থেকে 0 আর 1 আমরা জানি। তো এখন যদি আমরা লাইকলিহুড ফাংশন নেই, তার মানে জয়েন্ট ডেন্সিটিটা যদি নেই, তাহলে আমাদের লাইকলিহুড ফাংশন অফ দ্য স্যাম্পল অবজারভেশন ইজ গিভেন বাই এল থিটা x1 x2 আপ টু xn। তার মানে হচ্ছে লাইকলিহুড ফাংশন নিলাম, দ্যাট ইজ দ্য জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এফ এক্স থিটা। এটা সমান আমরা কি পাচ্ছি, যেহেতু এটা n পর্যন্ত আমরা নিয়েছি, সুতরাং এখানে সাম অফ এক্স আই হবে থিটা টু দি পাওয়ার সাম অফ এক্স আই, আর এখানে 1 মাইনাস থিটা আসলো, আর এটাও n পর্যন্ত যেহেতু নিয়েছি, সুতরাং এখানে n মাইনাস সাম অফ এক্স আই। আশা করছি তোমরা এটা ক্লিয়ার হয়েছ। এখন যেহেতু আমরা বলছি থিটা লেস দেন ইকুয়াল টু থিটা প্রাইম ডাবল প্রাইম, থিটা প্রাইম লেস দেন ইকুয়াল টু থিটা ডাবল প্রাইম,
সুতরাং তাদের রেশিওটাকে আমরা লিখতে পারি, দেখো এল থিটা ওয়ান x1 x2 আপ টু xn ডিভাইডেড বাই এল থিটা ডাবল প্রাইম x1 x2 আপ টু xn। তো আমরা এখানে কি করলাম, এই যে লাইকলিহুড ফাংশনের ভ্যালুটা যেটা সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। জাস্ট হচ্ছে এখানে থিটার জায়গায় আমাদের থিটা ওয়ান বসলো, এটারও থিটার জায়গায় থিটা ওয়ান না সরি থিটা প্রাইম, আর এটারও থিটার জায়গায় থিটা প্রাইম বসে গেল, উপরে যা আছে তাই রয়ে গেল। আর একইভাবে এখানে যেহেতু থিটা ডাবল প্রাইম, আর নিচের পোর্শনে আমাদের চলে আসলো একই জিনিস, থিটা ডাবল প্রাইম সাম অফ এক্স আই 1 মাইনাস থিটা ডাবল প্রাইম আর এন মাইনাস সাম অফ এক্স আই। এখন আর কিছু না, আমাদের সিম্পলিফিকেশন করব। তাহলে এই দুটোকে আমরা এক জায়গায় নিয়ে গেলাম, থিটা ওয়ান ডিভাইডেড বাই থিটা ডাবল প্রাইম, থিটা প্রাইম এটা তোমাদের একটু খেয়াল করে, ওয়ান না এটা হচ্ছে প্রাইম হবে, থিটা প্রাইম ডিভাইডেড বাই থিটা ডাবল প্রাইম টু দি পাওয়ার হচ্ছে সাম অফ এক্স আই। আর এইটাকে আমরা এই দুটোকে এক জায়গায় করে নিলাম, করে নিয়ে আমরা এন মাইনাস সাম অফ এক্স আই রাখলাম। ঠিক আছে, তাহলে এটা এই পর্যন্ত রয়ে গেল থিটা প্রাইম ডিভাইডেড বাই থিটা ডাবল প্রাইম টু দি পাওয়ার সামেশন এক্স আই। আর এটাকে আমরা দুটো পার্টে ভাগ করলাম। আসলে অ্যাকচুয়ালি আমরা যে অবজারভেশনগুলোকে এক জায়গায় রাখতে চাই আর শুধু প্যারামিটারটাকে আলাদা করে ফেলতে চাই। তাহলে আমাদের এটাতে আমরা নিয়ে গেলাম, এইটা টু দি পাওয়ার হচ্ছে মাইনাস সাম অফ এক্স আই আসলো, আর এটা টু দি পাওয়ার এন রয়ে গেল। এরপরে দেখো ওই লাইনটাকে আমি আবার একটু নিয়ে এসেছি, ওই তোমাদের একটু আগেরটা আমি দেখাই, যেটা এইখানে দেখো যে এইটাকে আমরা একত্র করে ফেললাম। ঠিক আছে, একত্র করে ফেললে কি হলো, থিটা ওয়ান ইন্টু ওয়ান মাইনাস থিটা ওয়ান প্রাইম টু দি পাওয়ার হচ্ছে আমাদের উল্টে গেল, এটা দেখো এটা টু দি পাওয়ার হচ্ছে সাম অফ এক্স আই, আর এখানে আসলো আমাদের ওয়ান মাইনাস থিটা ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস থিটা ডাবল প্রাইম টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে এই যে ভ্যালুটা এইটাকে আমরা বলছি নন ইনক্রিজিং ফাংশান উইথ রিয়েল ভ্যালুড ফাংশান হচ্ছে dx ইজ ইকুয়াল টু সাম অফ এক্স আই, অর্থাৎ এটা। ঠিক আছে, এটাকে আমরা নন ডিক্রিজিং ফাংশান বলছি। তো এখন নন ডিক্রিজিং ফাংশান কি করে বলছি, নন ডিক্রিজিং ফাংশান বলছি যে এখানে একটু খেয়াল করে দেখো, যদি থিটা ওয়ান লেস দেন থিটা নট হয় তাহলে আমাদের কি হচ্ছে থিটা ওয়ান ডিভাইডেড বাই এটাকে যদি নিয়ে আসি লেস দেন ইকুয়াল টু ওয়ান হচ্ছে। আবার যদি থিটা ওয়ান লেস দেন থিটা নট হয়, বোথ সাইডে আমরা মাইনাস দিলাম, এটার সাইন চেঞ্জ হয়ে গেল, মাইনাস থিটা ওয়ান গ্রেটার দেন মাইনাস থিটা নট। তাহলে এটাকে আমরা যখন এই থিটা ডাবল প্রাইমটা নিয়ে আসলাম এই পাশে, সুতরাং আমাদের এটা সাইনটা চেঞ্জ হয়ে থিটা ডাবল প্রাইম মাইনাস থিটা ওয়ান হয়ে গেল। তো এখন বোথ সাইড আমরা কি করলাম, ওয়ান অ্যাড করে দিলাম, তো আমাদের হয়ে গেল কি ওয়ান মাইনাস থিটা ডাবল প্রাইম ইকুয়াল লেস দেন ওয়ান মাইনাস থিটা ওয়ান। তো থিটা ওয়ান মাইনাস থিটা ডাবল প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের ওয়ান মাইনাস থিটা ওয়ান, অর্থাৎ এই জিনিসটা দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু ওয়ান, এখান থেকে চলে আসলো। এখন এটা যদি কনসিডার করি তাহলে আমাদের দেখো এটাও যেহেতু লেস দ্যান ওয়ান, এটাও লেস দ্যান ওয়ান, সুতরাং আমরা এটা ইন্টু এটা বলতে পারি লেস দ্যান ওয়ান। তো আমাদের যে বিষয়টা, সেই বিষয়টা আসলে তোমাদের যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে তুমি এখানে মানটা বসিয়ে দেখবা, যে ধরো থিটা প্রাইমের মানটা তুমি 2 বসাও, আর থিটা ডাবল প্রাইমের মানটা তুমি 3 বসাও। যেহেতু এখানে আমরা বলছি থিটা প্রাইম লেস দেন থিটা ওয়ান, থিটা ডাবল প্রাইম, তাহলে অবশ্যই থিটা প্রাইমের মানটা কি হবে, ছোট হবে থিটা ডাবল প্রাইমের চেয়ে। তো এখানে তুমি 2 বসালে এখানে 1 মাইনাস 3 বসাও, থিটা 2 এর থিটা ডাবল প্রাইমের ভ্যালুটা আমরা 3 বসালাম। আবার ঠিক এখানে 3 হলো, তাহলে এখানে 1 মাইনাস আবার থিটা 1 মাইনাস 2, তাহলে এখানে যে ভ্যালুটা আমরা পেলাম যখন আমরা থিটা প্রাইমের মানটা 2 বসাই, তখন আমরা এই থিটা 2 এর প্রাইমটা 3 বসালে মান পাচ্ছি 4/3, দ্যাট মিনস 1.33। আবার যদি মানটা একটু চেঞ্জ করি, তার মানে থিটা 1 প্রাইমটাকে যদি 4 দেই আর থিটা ডাবল প্রাইমটাকে যদি 6 দেই, তাহলে আমরা ভ্যালু পেয়ে যাই 1.11। তার মানে এই ফাংশনটা কি হচ্ছে, এটা কমছে, তার মানে এটা নন ইনক্রিজিং অথবা ডিক্রিজিং ফাংশন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই ফাংশন, এটা আমাদের দরকার নাই কারণ এটা হচ্ছে যেহেতু প্যারামিটার কনস্ট্যান্ট টার্ম, আর এখানে যেহেতু আমাদের সাম অফ এক্স আই আছে, সুতরাং আমরা এই ফাংশনটা নিয়ে কাজ করব। তো এটাকে আমরা বলছি হুইচ ইজ নন ইনক্রিজিং ফাংশন অর ডিক্রিজিং ফাংশন অফ দ্য রিয়েল ভ্যালুড ফাংশন dx ইজ ইকুয়াল টু সাম অফ এক্স আই, দ্যাট মিনস দিস ইজ সাম অফ এক্স আই। কোথাও তোমরা এটা tx হিসাবেও পেতে পারো। এখন দেখো, সিন্স a UMP test of size alpha for testing h naught theta less than theta naught against
h1 theta greater than theta naught is rejected h naught if sum of xi greater than k। তাহলে আমাদের দেখো এখানে আমি একটু লিখে রেখেছি আগে থেকেই যে h1 যদি আমার থিটা গ্রেটার দেন থিটা নট হয়, তাহলে এই যে একটু আগে আমি তোমাদের মনোটোন ইনক্রিজিং ডিক্রিজিং যেগুলো বলেছিলাম সেইখান থেকেই কিন্তু এটা আসছে। তাহলে এই রেশিওটা যদি আমার ডিক্রিজিং হয় তখন আমরা কি করব, রিজেক্ট হাইপোথিসিসটা রিজেক্ট করব যদি ডিএক্স গ্রেটার দেন কে হয়। হ্যাঁ, আবার বলছি অল্টারনেটিভ যদি থিটা গ্রেটার দেন থিটা নট হয় এবং এই যে রেশিওটা যদি আমার ডিক্রিজিং হয়, মনোটোন ডিক্রিজিং হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, হাইপোথিসিসটাকে রিজেক্ট করব কখন, যদি ডিএক্স গ্রেটার দেন কে হয়। তাহলে সেই জিনিসটা আমরা লিখলাম যে এই যে তোমাদের আমি আবার কন্ডিশনটা দেখাই নিয়ে আসি। দেখো এখানে দেখো এখানে যদি আমাদের মনোটোন ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন হয় তাহলে আমরা হাইপোথিসিস রিজেক্ট করতে পারি কখন, যদি আমাদের সাম অফ ডিএক্স গ্রেটার দেন ইকুয়াল টু কে হয়। তাহলে এই জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, তাহলে দেখো এই যে যদি আমাদের এইচ নট থিটা এগেনস্ট থিটা নট হয়, অল্টারনেটিভ যদি এটা হয়, তাহলে আমরা হাইপোথিসিসটা রিজেক্ট করব যদি সাম অফ এক্স আই গ্রেটার দেন কে হয়। হ্যাঁ, দুটো শর্তই তোমরা একটু দেখে নিবে যে আমরা যে ডিক্রিজিং এবং ইনক্রিজিংয়ের যে শর্তগুলো একটু আগে আমরা দিলাম সেই শর্তগুলো থেকেই তোমরা একটু ভালো করে দেখে নিবে যে কখন এটা একটু ভালো করে মনেই রাখবে। হ্যাঁ, রেশিওটাকে একটু মনে রাখার চেষ্টা করবে যে এই রেশিওটাকে যদি আমার কন্ডিশনটা কী ছিল, কন্ডিশন হচ্ছে যদি আমাদের থিটা লেস দেন থিটা নট হয়, অল্টারনেটিভ যদি আমার থিটা গ্রেটার দেন থিটা নট হয়, এবং আমাদের যদি এই রেশিওটা নন ডিক্রিজিং ফাংশন হয়, মানে নন ইনক্রিজিং, দ্যাট মিন্স ডিক্রিজিং ফাংশন হয়, তাহলে আমার হাইপোথিসিসটা কি হচ্ছে, রিজেক্ট করব যদি আমাদের সাম অফ এক্স আই গ্রেটার দেন ইকুয়াল টু কে হয়। তো আশা করছি তোমাদের এখানটায় ক্লিয়ার হয়েছে। যদি তারপরে কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে একটু জানাবে। ঠিক আছে, এখানে তোমাদের এইভাবেই তোমাদের কিন্তু বাকি যে ইয়েগুলো আছে সেগুলো আমরা দেখব। তো আজকে এই পর্যন্তই থাকুক, আশা করছি তোমাদের প্রবলেম হবে না আর কি। তো ঠিক আছে, তাহলে তোমাদের যদি কোথাও অসুবিধা বোধ করো তাহলে আমাকে একটু আবার নোটিস করো। আমরা এই সংক্রান্ত অঙ্কগুলো আরও বেশ কয়েকটা করব, সুতরাং তোমাদের চিন্তিত হওয়ার কোনোই কারণ নাই। পরের ধাপে আমরা আরও যে নর্মাল ডিস্ট্রিবিউশন এবং অন্য ডিস্ট্রিবিউশনের যে ম্যাথগুলো সেগুলো আমরা দেখব। তো আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে অপেক্ষায় থেকো।